নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরা রয়েছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমে যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আনোয়ার আলীর ইস্যুটা নিয়ে কিন্তু আবারও একটা গল্পে নতুন মোড় এসেছে। আনোয়ার আলীর ইস্যু নিয়ে ফেডারেশনের কাছে যে সিদ্ধান্তটা আসতো, ফেডারেশন এখন কি করেছে, আনোয়ার আলী ইস্যুটা নিয়ে কিন্তু এখন ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে বিষয়টা। মানে এখন আবার সেই প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে চলে গেছে বিষয়টা। এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত নেবে যে আনোয়ার আলীর কি শাস্তি হবে, নাকি কোনো নিষেধাজ্ঞা হবে, জরিমানা হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু আবার নতুন করে বিবেচনা করবে, বিষয়টা খতিয়ে দেখে তারপর কিন্তু কোনো সিদ্ধান্ত দেবে। তো আবারও কিন্তু দিন গুনতে হবে, আবারও তারিখের পর তারিখ চলে আসলো আনোয়ার আলীর বিষয়টা নিয়ে। মানে পুরোপুরি যে বিষয়টা আমরা মোটামুটি একটা আন্দাজ করেছিলাম, একটা আশা করেছিলাম যে খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে একদম সরকারিভাবে সিলমোহর পড়ে যাবে যে আনোয়ার আলীর শাস্তি কি হচ্ছে, নাকি কোনো শাস্তি পাচ্ছে না বা পাবে, সব বিষয়টা নিয়েই। কিন্তু সেটা আবারও কিন্তু মোটামুটি একটা তারিখের চলে গেল। আবার কবে ডেট পড়বে, কবে ডেট আসবে, সেটা নিয়েই কিন্তু এখন আমাদের তাকিয়ে থাকতে হবে। এরপরে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে। মোহনবাগান দলের একজন লেজেন্ডারি ফুটবলার রয় কৃষ্ণা, মানে ইন্ডিয়ান ফুটবলে এতদিন যা খেলেছে, এই বয়সে এসেও তার কিন্তু ঠিকঠাক পারফরমেন্স তার কাছ থেকে আমরা পেয়েছি। তো দারুণ একটা ফুটবলার, সেই স্বপ্নের একজন ফুটবলার, মানে অনেকেরই পছন্দের ফুটবলার রয় কৃষ্ণা কিন্তু ইন্ডিয়াতে আর খেলবে না। কারণ সে কিন্তু সই করে নিয়েছে তারই দেশের একটি ক্লাবে, বুলা এফসি দলে। বুলা এফসি দলে সে কিন্তু সই করে নিয়েছে। মোটামুটি লাস্ট তিনি খেলেছেন কেরালা সুপার লিগে। তো এখন সে কিন্তু তার দেশের লিগেই খেলবে। মোটামুটি ইন্ডিয়াতে তার আর দেখা যাবে না, হয়তো অন্য কোনো কারণে আসতেই পারে ইন্ডিয়াতে, কিন্তু যে প্রফেশনালভাবে ফুটবল খেলার জন্য ইন্ডিয়াতে আসতো সেটা কিন্তু আর আসবে না। তো এরপরে যে আপডেটটা শেয়ার করব, এফসি গোয়া দল ছেড়ে দিল বোরজা ফার্নান্ডেস। বোরজা ফার্নান্ডেস দুর্দান্ত একটা ফুটবলার, হায়দ্রাবাদ থেকে শুরু করে ইস্ট বেঙ্গল, তারপর এফসি গোয়া দলে অনেক বেশি সাফল্য সে পেয়েছে। তো এফসি গোয়া দল তিনি কিন্তু এখন ছেড়ে দিল। হ্যাঁ, তার নিজস্ব সম্মতিতেই, তার যে চুক্তি গোয়ার সাথে ছিল সেই চুক্তিটা ছিন্ন করে সে কিন্তু এফসি গোয়া দল ছেড়ে দিয়েছে। তো এফসি গোয়া দলে তাকে কিন্তু আর খেলতে দেখা যাবে না। জাভিয়ার সিবেরিওর মতো কিন্তু বোরজা হার্নান্ডেসও এই এফসি গোয়া দল ছেড়ে চলে গেল। তার একটাই কারণ, সেটা হচ্ছে ফেডারেশনকে মোটামুটি একদম তুলোধনা করে দিয়েই সে কিন্তু চলে গেল। কারণ ফেডারেশনের যেই টালবাহানা সে কিন্তু আর নিতে পারছে না। অনেক প্লেয়াররা হয়তো নিচ্ছে বিষয়টা, কিন্তু বোরজা হার্নান্ডেস আর নিতে পারলো না, যার কারণে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সে অন্য কোনো একটা দলে সই করে নেবে এবং তার জন্য সে কিন্তু এফসি গোয়া দল ছেড়ে দিল। এবার আরও একটা বিষয় উঠে এসছে যে এফসি গোয়া দল ছেড়েছে মানে মোহনবাগান দলে সে আসতে পারে, কারণ মোহনবাগান দল তাকে দলে নিতে পারে। এরকম অনেক জায়গা থেকে কিছু কিছু কথা উঠে আসছে এবং আমাকেও অনেকে প্রশ্ন করেছো। তো বিষয়টা তোমাদেরকে বলে দিই যে সার্জিও লোবেরা তার বর্তমান যে টিমটা রয়েছে সেই টিমটা নিয়ে অনেক খুশি, কোনো পরিবর্তন এই মুহূর্তে সে চাইছে না। আর বোরজা হার্নান্ডেস মোহনবাগান দলে আসছে না, বা বোরজা হার্নান্ডেসের সাথে মোহনবাগানের যে নামটা তুলে ধরা হচ্ছে বা নামটা জুড়ে দেওয়া হচ্ছে, সেটা একদমই একটা মন গড়া কাহিনী, মন গড়া কথা। একদমই বোরজা হার্নান্ডেস মোহনবাগান দলে আসছে না। আর মোহনবাগান দল মানে ইন্ডিয়াতে তার যদি খেলার ইচ্ছাই থাকতো বা খেলতো সে, তাহলে তো এফসি গোয়া দলই তার জন্য ঠিকঠাক একদম সঠিক টিম ছিল। তাহলে সে কেন ওই দল ছেড়ে আবার মোহনবাগান দলে আসবে? তো বিষয়টা পুরোপুরি একটা মন গড়া কাহিনী। তো এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো আলোচনা না করাই ভালো। একদম ফেক একটা নিউজ যে বোরজা হার্নান্ডেসকে মোহনবাগান দল নিতে পারে, সেই জন্যই বোরজা হার্নান্ডেস মোহনবাগান দল এফসি গোয়া দল ছেড়েছে। আর বিষয়টা মানে এরকম মন গড়া কাহিনী উঠে আসার কারণও রয়েছে, কারণ ওড়িশা এফসি দল ছেড়ে দিয়ে যেহেতু সার্জিও লোবেরা চলে আসলো, তো এই ক্ষেত্রে হয়তো এমনও তো মানে ভেতরে ভেতরে এমনও হতে পারে যে গোয়া ছাড়তে বলেছে বোরজা হের্নান্দেজকে মোহনবাগান দল, তাহলে তোমাকে মোহনবাগান দলে নিয়ে আসবো, এরকম অনেক কাহিনী হতে পারে। কিন্তু এটা পুরোপুরি মন গড়া কাহিনী। বোরজা হের্নান্দেজের সাথে মোহনবাগান দলের কোনো লিঙ্ক আপ নেই। তো সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু বড় সড়ো সুখবর রয়েছে।
ক্লাবগুলি একসাথে জোট হয়ে একটা প্রস্তাব রেখেছিল যে এই পরিকল্পনায় মানে সেই প্রস্তাবে কিছু কিছু শর্ত রেখে একটা পরিকল্পনা অনুযায়ী আইএসএল শুরু করা যেতে পারে এরকম প্রস্তাব রেখেছিল। তো তোমাদেরকে বলেইছিলাম যে সেই প্রস্তাবে যদি এআইএফএফ রাজি হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আইএসএল শুরু হয়ে যাবে। তো দেখো সেই প্রস্তাবে কিন্তু রাজি হয়ে গেছে সব কটা ক্লাব। জোট হয়ে একটা প্রস্তাব রেখেছিল, সবকটা ক্লাবের মধ্যে শুধুমাত্র ইস্ট বেঙ্গল এফসি দলই ছিল না, বাদবাকি সব কটা ক্লাবই ছিল। তো সবকটা ক্লাব জোট হয়ে যে প্রস্তাবটা রেখেছিল সেই প্রস্তাবে মান্যতা দিয়ে নতুন একটা রোড ম্যাপ এনেছে। প্রায় 20 বছরের মতো একটা লম্বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আইএসএল এবার শুরু হতে চলেছে। তো মোটামুটি সব ধরনেরই শর্ত কিন্তু সেখানে রয়েছে, সবকিছুই রয়েছে সেই প্রস্তাবের মধ্যে। যেরকম যদি এবার বলি যে কে কত শতাংশ মোটামুটি পেতে চলেছে, যেরকম ফেডারেশন পাবে 10%, অংশগ্রহণকারী দলগুলি মানে ক্লাবগুলি পাবে 50%, আর ক্লাবগুলি নির্দিষ্ট একটা ফিক্সড রেভিনিউ থাকবে, সেটা শেয়ার থাকবে কিন্তু 10%, আর বাণিজ্যিক অংশীদারি তাদের জন্য থাকবে 30%। এইভাবে কিন্তু রেভিনিউ কিন্তু শেয়ার হবে ক্লাবগুলি, ফেডারেশন এবং বাণিজ্যিক অংশীদারীদের কাছে। তো সব মিলিয়ে কিন্তু একটা লম্বা চুক্তিতে মোটামুটি 20 বছর, অন্তত 20 বছরের চুক্তিতে মোটামুটি এই আইএসএল শুরু হতে চলেছে। এবং প্রতি বছর ক্লাবগুলি কিন্তু ফেডারেশনকে অংশগ্রহণ ফি হিসেবে 1 কোটি টাকা দেবে। তো মোটামুটি একটা বিশাল ভালো একটা পদক্ষেপ কিন্তু এই বছর এবার ক্লাবগুলি জোট হয়ে ভালো প্রস্তাবেই কিন্তু আইএসএল শুরু করাতে চাইছে, এবং এই বিষয়টা নিয়ে মোটামুটি ফেডারেশনও কিন্তু সায় দিয়েছে বা অনুমতি দিয়েছে। এবার অফিসিয়ালভাবে খুব তাড়াতাড়ি শিডিউল বের হবে, খুব তাড়াতাড়ি আইএসএল শুরু হয়ে যাবে। মানে এখন যে অবস্থাতে রয়েছে তাহাতে করে একদম এআইএফও কিন্তু এখন রাজি, ক্লাবগুলি তো চাইছিল খুব তাড়াতাড়ি যাতে আইএসএল শুরু হয়ে যায়। তো এখন কিন্তু ফেডারেশনের ওই একটা টালবাহানা চলছিল, ফেডারেশন রাজি ছিল না, কিন্তু এফএসডিএল যেরকম একটা শর্ত রেখেছিল, যেরকম প্রস্তাব রেখেছিল, সেই প্রস্তাব সেই রোড ম্যাপ অনুযায়ী সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু এখন ক্লাবগুলি যেহেতু জোট হয়ে এই প্রস্তাব রেখেছে তাই সেটাতে কিন্তু রাজি হয়ে গেল ফেডারেশন। তো এক কথায় বলতে পারি যে এফএসডিএল কে কিন্তু মোটামুটি এআইএফএফ রাখতে চাইছিল না, যার কারণে কিন্তু না হচ্ছিল এতদিন। কিন্তু সেই একই সেম পরিকল্পনা এখন ক্লাবগুলি যখন দিল একসাথে জোট হয়ে, তখন কিন্তু আবার ফেডারেশন রাজি হয়ে গেল। তো মোটামুটি এখন আমাদের আইএসএল শুরু হওয়া নিয়েই আর কি মেন একটা উদ্দেশ্য রয়েছে, আশা রয়েছে। তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, এখন যে পরিস্থিতি রয়েছে তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি আইএসএল শুরু হবে।